আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা নতুন একটি অধ্যায় সম্পর্কে জানব। প্রথম কিছু টপিক তো শুরু করছি আমাদের আজকের রিভিশন। মেইনলি আমি যেগুলো পড়ি সেগুলোই রিভিশন দিই আর কি। তো আজকের আমাদের অধ্যায়টার নাম হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। তো আমরা গত ক্লাসে জেনেছিলাম বয়েলের সূত্র। আজকেও আমরা সেই একটু এগুলোর প্রিভিয়াস আলোচনাগুলো করব ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আমাদের প্রথমে দেওয়া আছে গ্যাসীয় পদার্থের পরিমেয় ধর্মাবলী, অর্থাৎ গ্যাসীয় পদার্থের যে ধর্মগুলো পরিমাপ করা যায় এই ধর্মগুলো সম্পর্কে আমাদের প্রাথমিকভাবে আলোচনা করতে হবে, কারণ এগুলি আমাদের বেসিক্স আলোচনা আর কি। তো প্রথমে আমাদের জানতে হবে গ্যাসের ভর সম্পর্কে, গ্যাসের আয়তন সম্পর্কে এবং গ্যাসের তাপমাত্রা সম্পর্কে, গ্যাসের চাপ সম্পর্কে, মূল সংখ্যা সম্পর্কে। অর্থাৎ এই পাঁচটি জিনিসের সাপেক্ষে একটির সাপেক্ষে অন্যটি কীভাবে পরিবর্তন হয় এটা জানবো আমাদের আজকের এই লেসনে। তো প্রথম যে আমাদের আলোচনা সেটি হচ্ছে গ্যাসের ভর। গ্যাসের ভর কীভাবে আমরা পরিমাপ করব? আমরা যদি কোনো একটা পাত্র নেই, ওই পাত্রটার মধ্যে যদি কোনো মলিকিউল থাকে, গ্যাস থাকে, তাহলে আমরা যদি তার ভর পরিমাপ করতে চাই, ওই গ্যাসটার ভর পরিমাপ করতে চাই, তাহলে আমরা যদি পাত্রের ভর থেকে, অর্থাৎ গ্যাস সহ পাত্রের ভর থেকে শুধুমাত্র পাত্রটির ভর মাইনাস করে দিই, তাহলে আমরা কিন্তু গ্যাসের ভর পেয়ে যাব। গ্যাসের ভর মেইনলি গ্রাম এককে প্রকাশ করা হয়, প্রচলিত যে এককটি। তো এখানে দেওয়া আছে গ্যাস সহ পাত্রের ভর থেকে পাত্রের ভর বাদ দিলে গ্যাসের ভর পাওয়া যাবে। তো আশা করি আমাদের গ্যাসের ভর এই নিয়ে আলোচনা শেষ হয়েছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবং এরপরে আমাদের যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে গ্যাসের আয়তন। গ্যাসের আয়তন সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা জানি গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে গ্যাসীয় পদার্থ যেই বস্তুতে রাখা হয় ওই বস্তুর আকৃতি ধারণ করে। অর্থাৎ আমরা যদি একটা সিলিন্ডারের মধ্যে রাখি তাহলে সিলিন্ডারের আয়তন ধারণ করবে, আর একটা যদি বর্গাকার কোনো কিছুর মধ্যে রাখি তাহলে ওই আকৃতি ধারণ করে। অর্থাৎ গ্যাসের আয়তন সমান পাত্রের আয়তন, অর্থাৎ গ্যাসের আয়তন যতটুকু হবে পাত্রের আয়তনও ততটুকু হবে। অর্থাৎ আমরা যদি একটা সিলিন্ডারের ক্ষেত্রে দেখি তাহলে আমরা সিলিন্ডারের আয়তন সমান আমরা জানি πr²h। তো এই আয়তন ওই সিলিন্ডারের মধ্যে থাকা গ্যাসের আয়তনের সমান হবে। অর্থাৎ ওইখানে সিলিন্ডারের মধ্যে থাকা গ্যাসের আয়তন হবে πr²h। অর্থাৎ আবার আমরা যদি আরেকটা কেস দেখি, সেটা হচ্ছে আমরা একটা পাত্র নিলাম, যে পাত্রটার মধ্যে কিছু গ্যাস আছে। তো আমরা পাত্রটা এমন একটা পাত্র নিলাম যেটার মধ্যে হচ্ছে একটা ছিপি আছে যেটা খুলে রাখা যায় আর কি। তো আমরা একটা ছিপিটা খুলে দিলাম, তাহলে আমাদের ওইখানে যতটুকু পরিমাণ গ্যাস ছিল আমাদের কিছু কিছু গ্যাস দেখা যাবে বাইরে বেরিয়ে আসছে। এরপরে আমরা ছিপিটা আবার লাগিয়ে দিলাম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এখানে আগের আয়তন আর কি পরের আয়তনের মধ্যে কোনো পরিবর্তন হবে কি না। যেহেতু এখানে আমরা কিছু গ্যাস অণু আমরা বের করে দিয়েছি, এখানে উত্তরটি হবে কোনো পরিবর্তন হবে না, কারণ আমরা প্রথমে দেখেছিলাম গ্যাসের আয়তন পাত্রের আয়তনের সমান। এখানে গ্যাসের অণুর সংখ্যা কম হতে পারে, অণু 1000 আছে ওইখান থেকে কমে 600 হতে পারে, কিংবা 10টি অণু আছে ওইখান থেকে বের হয়ে গিয়েছে 4টি অণু আর 2টা আছে, এরকম আর কি, এরকম হতে পারে। অর্থাৎ অণুর সংখ্যা কমতে পারে কিন্তু আয়তনটা সেম থাকবে। অর্থাৎ পাত্রটির আয়তন, এখানে যেহেতু আমরা পাত্রের আয়তন চেঞ্জ করিনি, পাত্রের আকার চেঞ্জ করিনি, সেহেতু পাত্রের আয়তনের সমানই থাকবে। এখানে বদ্ধ পাত্র থেকে কিছু পরিমাণ গ্যাস বের হয়ে গেলেও গ্যাসের আয়তন অপরিবর্তিত থাকবে। এখানে এটা কোটেশন করা আছে, আশা করি এটা নোট করে নিতে পারবে। তো আমরা এই পর্যায়ে দেখব আমাদের গ্যাসের আয়তন পরিমাপের প্রচলিত কয়েকটি একক সম্পর্কে আমরা এখন দেখব ইনশাআল্লাহ। তো
এখানে আমরা যদি গ্যাসের আয়তন পরিমাপের একক সম্পর্কে দেখি তাহলে আমাদেরকে প্রথমেই যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে 1 মিটার কিউব সমান কত। 1 মিটার কিউব সমান আমরা জানি 1 মিটার কিউব সমান হচ্ছে 1 মিটার প্রস্থ, 1 মিটার উচ্চতা, 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ এবং 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটা কিউব আর কি, একটা কিউবিক একটা পাত্র বলা যায় আর কি। 1 মিটার, যেটার দৈর্ঘ্যও 1 মিটার, প্রস্থও 1 মিটার এবং উচ্চতাও 1 মিটার, ওইটাকে আমরা মিটার কিউব 1 মিটার কিউব এর পাত্র বলতে পারি। তাহলে আমাদের এখানে যদি 1 মিটার কিউবকে আমরা যদি ভাঙি তাহলে আমরা পাবো হচ্ছে 1 মিটার ইন্টু 1 মিটার ইন্টু 1 মিটার। এখন আমরা আবার আমাদের এখানে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে 1 মিটার সমান কত সেন্টিমিটার। যেহেতু আমরা আয়তনের প্রচলিত একক দেখতে পাই হচ্ছে 1 মিটার কিউব সমান 10⁶ সেন্টিমিটার কিউব। তাহলে আমাদেরকে যদি সেন্টিমিটার কিউবে নিয়ে যেতে হয় তাহলে আমরা 1 মিটার সমান আমরা জানি হচ্ছে 100 সেন্টিমিটার কিউব। তাহলে আমরা এখানে যদি গুণ করি তাহলে আমরা পাবো 1 মিটার কিউব সমান 10⁶ সেন্টিমিটার কিউব। অর্থাৎ আমরা যদি মিটার কিউবকে সেন্টিমিটার কিউবে কনভার্ট করি তাহলে আমরা পাবো 10⁶ সেন্টিমিটার কিউব। এখন আবার আমরা তো যেহেতু 1 মিটার কিউব সমান 10⁶ সেন্টিমিটার কিউব, সেহেতু আমরা 1 সেন্টিমিটার কিউব সমান হচ্ছে 10⁻ মিটার কিউব এটা বলতে পারি। অর্থাৎ 1 মিটার কিউব সমান হচ্ছে 10⁶ সেন্টিমিটার কিউব। আবার 1 সেন্টিমিটার কিউব সমান 10⁻6 সেন্টিমিটার মিটার কিউব। তো এদিকে আবার আমরা আরেকটি একক দেখতে পাই যেটা খুব বেশি প্রচলিত, সেটা হচ্ছে 1 লিটার সমান 1 ডেকামিটার কিউব। তো আমরা 1 ডেকামিটার কিউব সমান 1 ডেকামিটার বিশিষ্ট প্রস্থ ইন্টু 1 ডেকামিটার বিশিষ্ট উচ্চতা ইন্টু 1 ডেকামিটার দৈর্ঘ্য আর কি। ওটা গুণ করলে আমরা হচ্ছে 1 ডেকামিটার কিউব বিশিষ্ট একটা কিউব পাবো, গণক পাবো আর কি। তো ওইটার মধ্যে কত ওইটার আয়তন কত, ওটা যদি আমরা পরিমাপ করতে চাই তাহলে আমাদেরকে 1 ডেকামিটার কিউব সমান কত এটা জানতে হবে। 1 ডেকামিটার কিউব সমান আমরা জানি 1 ডেকামিটার কিউব সমান আমরা জানি এদিকে 1 ডেকামিটার কিউব সমান 10⁻1 মিটার কিউব। অর্থাৎ আমরা 1 মিটার কিউব সমান আমাদের সবসময় আমরা যার সাপেক্ষে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মিটারের সাপেক্ষে কয় গুণ সেন্টিমিটার কত ছোট বা ডেকামিটার কত বড়, এরকম আমরা হিসাবটা করব। তাহলে আমাদের জন্য ইউনিট কনভার্সনটা ইজিয়ার হবে আর কি। তো এখানে 1 মিটার কিউব সমান 10 ডেকামিটার, সেখান থেকে আমরা 1 ডেকামিটার সমান 10⁻ মিটার কিউব, অর্থাৎ 1/10 মিটার কিউব মিটার। তো সেহেতু 1 ডেকামিটার সমান আমরা গুণ করে এখানে পাই হচ্ছে 1 লিটার সমান 10⁻³ মিটার কিউব, 10⁻³ মিটার কিউব। অর্থাৎ এখান থেকে আমরা আবার লিখতে পারি 1 মিটার কিউব সমান 1 মিটার কিউব সমান কত লিটার, এটা যদি আমরা জানতে চাই তাহলে 10⁻³ লিটার। অর্থাৎ এই দুটোটা রাশি, এইখানে দুইটা, মোট 4টা, খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা যদি সামারি করি তাহলে আসবে 1 মিটার কিউব সমান 10⁻6 সেন্টিমিটার কিউব এবং 1 সেন্টিমিটার কিউব সমান 1 মিটার কিউব সমান 10⁶ সেন্টিমিটার কিউব। আবার 1 সেন্টিমিটার কিউব সমান 10⁻6 মিটার কিউব। তো আবার আরেকটা 1 লিটার সমান 10⁻³ ডেকামিটার কিউব। 1 ডেকামিটার কিউব সমান 10⁻³ মিটার কিউব, বা 1 মিটার কিউব সমান 10⁻³ লিটার। তো
এখন আমরা আমাদের তৃতীয় বিষয়, সেটা হচ্ছে গ্যাসের ছাপ। গ্যাসের ছাপ সম্পর্কে আমরা দেখব। তো আমরা যদি কোনো একটা পাত্রের মধ্যে কিছু গ্যাস আছে, ওইখানে যে কণাগুলো আছে, যে অণুগুলো আছে, গ্যাসীয় অণু, ওইগুলো কিন্তু রীতিমতো হচ্ছে পাত্রের গায়ে আঘাত দিতে থাকবে, পাত্রের গায়ে বল প্রয়োগ করতে থাকবে, কারণ এদের ভিতরে একটা গতিশক্তি থাকবে। তো তখন আমরা চাপটাকে বলতে পারি, আমরা চাপ সমান কি জানি? আমরা চাপ সমান জানি হচ্ছে এফ একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মানকে আমরা চাপ বলি আর কি। তো এফ ডিভাইডেড বাই এ, অর্থাৎ কোনো একটা সারফেস এরিয়া যদি এ হয়, তাহলে এটার উপর প্রযুক্ত বল যদি এফ হয়, তাহলে পি হবে এটার চাপ। এখানে যে সীমান্তগুলো আছে, অর্থাৎ পাত্রের চতুর্পাশে যে কণাগুলো রীতিমতো যে ধাক্কাধাক্কির ফলে, গতিশক্তির ফলে আঘাত করছে, এটা যেই বলে আঘাত করছে একক ক্ষেত্রফলের উপর, ওইটাকে আমরা গ্যাসের চাপ বলে ধরে নেব। এখানে দেওয়া আছে গ্যাসীয় অণুগুলোর ধাক্কাধাক্কির ফলে পাত্রের দেয়ালের প্রতি একক ক্ষেত্রফলে যে বল প্রযুক্ত হয় তাই হলো গ্যাসের চাপ। গ্যাসীয় পদার্থ পাত্রের সব দেয়ালে সমপরিমাণ চাপ প্রয়োগ করে, অর্থাৎ এখানে যে প্রত্যেকটা অণুর এক একটা ইন্ডিভিজুয়াল চাপ প্রত্যেকটাই কিন্তু সমান, কারণ এদের আয়তন সেম, এদের অণুর আকার সেম, অণুর আকৃতি সেম, যার কারণে এদের প্রত্যেকটা অণুর যে বল প্রয়োগ করবে সেটা সেম হবে। তো আমরা যদি চাপের এককের ক্ষেত্রে দেখি, এখন আমরা এসটিপির আদর্শ যে আমাদের প্রচলিত, খুব বেশি প্রচলিত, সেটা হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপ। এই এক বায়ুমণ্ডলীয় চাপ বা এক এটিএম, এটা কিন্তু আমাদের এসআই একক নয়, আমাদের এসআই একক হচ্ছে প্যাসকেল। তো আমরা এক এটিএম সমান কত প্যাসকেল? এক এটিএম সমান আমরা 10, 13, 25 প্যাসকেল। আবার প্যাসকেলের আরেকটা প্যাসকেলও কিন্তু এসআই একক না, আরেকটা এসআই একক আছে, সেটা হচ্ছে আমরা বলের মানে পি ইজ ইকুয়ালস টু এফ বাই এ, এটার সূত্র থেকে পাই, অর্থাৎ নিউটন পার মিটার স্কোয়ার নিউটন পার মিটার স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে এসআই একক। তো আমরা এক এটিএম সমান 10, 13, 25 প্যাসকেল বা 10, 13, 25 নিউটন পার মিটার। তো আবার আরেকটা লিখতে পারি, এটা হচ্ছে পারদ চাপ 76 সেন্টিমিটার। এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে 0.76 মিটার পারদ চাপ, বা আবার যদি মিলিমিটার কনভার্ট করি 760 মিলিমিটার পারদ চাপ। এটা আমরা দেখতে পাবো। এখানে টরিসিলির একটা পরীক্ষা আছে যেটা থেকে পারদ চাপটা আসে। তো টরিসিলির পরীক্ষায় আমরা দেখতে পাবো, এটা খুবই সুন্দর একটা কনসেপ্ট, উদাহরণ আর কি। তো বায়ুমণ্ডলীয় চাপ, আমরা জানি পানির ভিতরে পানির যে এইচ উচ্চতার মধ্যে, মানে যে কোনো তরলের এইচ উচ্চতার মধ্যে যেই চাপ কাজ করে সেটা হচ্ছে প্রত্যেকটা পানির তরলের বিভিন্ন লেয়ারের মধ্যে যে কোনো, অর্থাৎ যে কোনো একটি লেয়ার সমান লেয়ারের মধ্যে যদি আমরা খেয়াল করি, তাহলে এই এইচ উচ্চতায় যে কোনো নির্দিষ্ট একটি উচ্চতায় কিন্তু চাপ পুরো ওই একটা স্তরের মধ্যে, অর্থাৎ এইচ উচ্চতার নিচে গেলে আমরা যে স্তরটা পাবো ওই উচ্চতার মধ্যে আমাদের চাপটা কিন্তু সেম হবে, মানে প্রত্যেকটা ওই স্তরের প্রত্যেকটা স্থানে আমাদের চাপটা কিন্তু সমান হবে। তো আমরা যদি কোনো একটা পাত্রের ভিতরে পারদ ঢুকিয়ে আমরা যদি এটাকে বায়ু প্রবেশ করতে না দিয়ে আমরা যদি এটাকে ওই কোনো একটা পানির মধ্যে ডুবাই, তাহলে আমরা দেখতে পাবো ওই পারদের স্তম্ভের ওই পারদের কিছুটা
অণু নিচের দিকে নেমে গেছে এবং উপরের দিকে হচ্ছে কিছুটা বায়ুশূন্য অঞ্চলের সৃষ্টি করবে। এখানে এটার ফিল করা যায় একটা বিষয় দিয়ে, সেটা হচ্ছে তো এখানে আমরা যদি দেখি, এখানে যে বস্তুটি আছে, এই যে এই সারফেসের মধ্যে একটা নির্দিষ্ট চাপ কাজ করবে, উপর থেকে প্রেশার কাজ করবে, নির্দিষ্ট একটি প্রেশার কাজ করবে। এটাও কিন্তু এইখানে এই একদম উপরের পৃষ্ঠে এটা সেম একটা হচ্ছে প্রেশার কাজ করবে, ওইটা কিন্তু 1 ATM এর সমান। সেই কারণে আমরা এই যতটুক পর্যন্ত এই বায়ুশূন্য এলাকা সৃষ্টি হয়েছে, যে উচ্চতা থেকে বায়ুশূন্য অঞ্চল সৃষ্টি হয়েছে, ওইটা হচ্ছে 76 সেন্টিমিটার, যার কারণে আমরা এটাকে 1 ATM এর সমান ধরছি। আশা করি বোঝাতে পেরেছি। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। তো আমরা এখন জানবো গ্যাসের তাপমাত্রা সম্পর্কে। অর্থাৎ গ্যাসীয় পদার্থের তাপমাত্রা গ্যাসীয় পদার্থের গড় শক্তি দ্বারা নির্ধারিত হয়। অর্থাৎ আমরা জানি গ্যাসীয় পদার্থের মধ্যে অণুগুলোর আন্তঃআণবিক শক্তি অনেক কম, কিন্তু গতিশক্তি খুব সর্বোচ্চ আর কি, গতিশক্তি অনেক বেশি। সেক্ষেত্রে অণুগুলো খুব বেশি ছোটাছুটি করবে। অর্থাৎ যখন এদেরকে আরও তাপ দিব, আমি একটা তাপহীন একটা অবস্থা, যখন আমি এদেরকে তাপ দিব, তখন তাপমাত্রা দিলে এদের গতিশক্তিও বৃদ্ধি পাবে। অর্থাৎ গ্যাসীয় পদার্থের তাপমাত্রা গ্যাসীয় পদার্থের গড় গতিশক্তি দ্বারা নির্ধারিত হয়। অর্থাৎ তাপমাত্রা কত হবে, এটার গড় গতিশক্তি দ্বারা নির্ধারিত হয়। অর্থাৎ আমরা যদি অণুগুলোর গড় গতিশক্তি বের করি, তাহলে আমরা গ্যাসীয় পদার্থের তাপমাত্রা সম্পর্কে একটা ধারণা পাব। এখানে আমরা তাপমাত্রা পরিমাপের কয়েকটি স্কেল সম্পর্কে এখানে দেওয়া আছে। তো আমাদের খুব প্রয়োজনীয় যে স্কেলটা, সেটা হচ্ছে কেলভিন স্কেল, কারণ আমাদের এই অধ্যায়ের বেশিরভাগই ম্যাথ কেলভিন স্কেলেই হবে। অর্থাৎ পুরোটাই কেলভিন স্কেলের উপর নির্ভরশীল। তো আমরা যদি কেলভিন স্কেলের সাথে সেলসিয়াস স্কেলের সম্পর্কটা দেখি, সেটা হচ্ছে এখানে 5 কাটা যাবে। অর্থাৎ C = K - 273.15 তো এটাকে আমরা যদি কেলভিন, তাহলে আমরা সেলসিয়াস প্লাস 273.15 এটা পাবো। আবার গ্যাসের মোলার সংখ্যা, এটা কিন্তু আমাদের 9-10 একটা টপিকের সাথে মিলে যায়, সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা মূল সংখ্যার সাথে আমরা কয়েকটি সম্পর্ক এখানে দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু আরও কয়েকটি সম্পর্ক আছে, যেমন হচ্ছে BSATP = 24.789, এরকম আরেকটা ছিল BSATP, এটা হচ্ছে BSTP, STP-তে 22.4, আরেকটা হচ্ছে PB/RT, এটা কিন্তু গ্যাসের সূত্র থেকে আসছে, PB = nRT। এই অধ্যায়ে আমরা পরবর্তীতে জানতে পারবো। তো আরও একটা সূত্র আছে, সেটা হচ্ছে SB আরেকটা আছে, এটা কিন্তু এই কেমিস্ট্রির আলোচনা। তো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। আমি এখানে আরেকটা জিনিস মাথায় রাখার গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে STP মানে হচ্ছে 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর প্রেশার হচ্ছে 1 ATM বা 760 মিলিমিটার পারদ চাপ, এটা মাথায় রাখতে হবে। তো এখন আমরা
আমাদের গ্যাসীয় পদার্থের প্রকারভেদের মধ্যে চলে আসি। সেটা হচ্ছে গ্যাসীয় পদার্থ মেইনলি দুই প্রকার, একটা হচ্ছে আদর্শ গ্যাস আর একটা হচ্ছে বাস্তব গ্যাস। এখানে আমরা প্রথমে আলোচনা করব আদর্শ গ্যাস, কারণ আমার আদর্শ গ্যাস বলতে কোনো গ্যাস হয় না, ওটা আমরা একটা সাপেক্ষ ধরে নিয়েছি, যে যেমনভাবে আমরা হচ্ছে F=ma এটা বের করি। তো এখানে কিন্তু আমাদের এইটা একটা সমীকরণ থেকে বাস্তবে কিন্তু এখানে কিন্তু অন্যান্য বলগুলোও কাজ করে। যেমন আমি যদি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করি, 2 কেজি বরের একটা বস্তুর উপর বল প্রয়োগ করি, তাহলে 10 নিউটন বল প্রয়োগ করি, তাহলে এটার ত্বরণ কিন্তু হবে 5 ms/1। তো এখানে কিন্তু ঘর্ষণ বলও কিন্তু কাজ করে, কিন্তু আপাত দৃষ্টিতে আমরা যখন হিসাব করি তখন ঘর্ষণ বলটাকে আমরা হিসাব করি না। ঘর্ষণহীন তল হলে এটা হচ্ছে আদর্শ। তেমনিভাবে আমরা গ্যাসের ক্ষেত্রে যদি হিসাব করি তাহলে আদর্শ, আমরা একটা সাপেক্ষ ধরে নিয়ে আমরা বাস্তব গ্যাসের হিসাবগুলো করতে পারবো। তো সেই কারণে আমাদের বাস্তব গ্যাসের আলোচনাগুলো, আদর্শ গ্যাসের কনসেপ্টগুলো ক্লিয়ার থাকা দরকার। তো আদর্শ গ্যাসের সংজ্ঞা যদি আমরা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো, সেটা হচ্ছে যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের সূত্রসমূহ, অর্থাৎ বয়েলের সূত্র, চাপীয় সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, এরকম সূত্রগুলো, এবং গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলো আমরা পরের আলোচনায় দেখতে পাবো, সমূহ মেনে চলে সেসব গ্যাসকে আদর্শ গ্যাস বলে। অর্থাৎ যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের গতিতত্ত্ব ও গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যসমূহ মেনে চলে সেসব গ্যাসকে আদর্শ গ্যাস বলে। গ্যাসের সূত্রসমূহ এবং গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যসমূহ মেনে চলে। এখানে আমরা আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য দেখব। আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস আমরা শুরুতে জেনেছি, আদর্শ গ্যাসের সূত্রসমূহ এবং গতিতত্ত্বের স্বীকার্যসমূহ মেনে চলে, অর্থাৎ সকল তাপমাত্রা এটা। আবার বাস্তব গ্যাসের ক্ষেত্রে যদি দেখি, এটা কিন্তু মেনে চলে না, অর্থাৎ সকল তাপমাত্রায় চাপে গ্যাসের সূত্রসমূহ এবং গতিতত্ত্বের স্বীকার্যসমূহ বাস্তব গ্যাস মেনে চলে না। অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, অর্থাৎ আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। কিন্তু আমরা যদি বাস্তব গ্যাসের মধ্যে দেখি তাহলে এখানে কিন্তু আন্তঃআণবিক বল বিদ্যমান, প্রকৃতিতে অস্তিত্ব নেই। অর্থাৎ আমি একটু আগেই বলেছিলাম আদর্শ গ্যাস এটা প্রকৃতিতেই এক্সিস্ট করে না, কিন্তু বাস্তব গ্যাসের অস্তিত্ব আছে, তরলে পরিণত করা যায় না। অর্থাৎ এখানে একটা ফ্যাক্ট হচ্ছে, যার অস্তিত্ব নেই তাকে তরলে কীভাবে পরিণত করা যাবে? এটা তো মানে যার অস্তিত্ব নেই তাকে কীভাবে মানে রূপান্তর করা যাবে, এটা এরকম আর কি। এটা আমরা আদর্শ গ্যাসটাকে শুধু জাস্ট মানে হিসাবের জন্য একটা আমরা হিসাবের, অর্থাৎ একটা প্যারামিটার ধরে নিই এরকম আর কি, তরলে পরিণত করা যায় না। এটা অণুগুলোর মধ্যে স্থিতিশক্তি নেই, অর্থাৎ স্থিতিশক্তি নেই মানে হচ্ছে বিভব শক্তি নেই। অর্থাৎ আমরা যদি কোনো একটা উচ্চতায় কোনো একটা বস্তুকে রাখি, তার মধ্যে একটা বিভব শক্তি থাকবে, অর্থাৎ আমরা বিভব শক্তি থাকবে বলছি ওই কারণে, বিভব শক্তি কখন থাকে? বিভব শক্তি থাকবে যদি দুইটা শর্ত থাকে। একটা হচ্ছে তাদের মধ্যকার একটা ডিস্টেন্স থাকতে হবে, তাদের মধ্যকার একটা ডিস্টেন্স থাকতে হবে, আরেকটা হচ্ছে তাদের মধ্যে একটা আকর্ষণ বল থাকতে হবে, তাহলে এদের মধ্যে বিভব শক্তি, ওই বস্তুটার মধ্যে বিভব শক্তি থাকবে। আমরা যদি এখানে আদর্শ গ্যাসের দিকে তাকাই তাহলে এদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোনো আকর্ষণ বিকর্ষণ বল নেই, আমরা একটু আগেই দেখেছি। তো সেহেতু এটার বিভব শক্তিও থাকার কথা নয়। তো এরপরে আমরা যদি এখন লাস্ট টপিক, সেটা হচ্ছে আমরা যদি বাস্তব গ্যাস
বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসে রূপান্তর করতে চাই, তাহলে আমাদেরকে কী করতে হবে? তাহলে আমাদেরকে করতে হবে আকর্ষণ একদম জিরো করে দিতে হবে। মানে তাদের, অর্থাৎ আমরা যে বিভব শক্তি শেষে একটা টপিক পড়েছি, সেটা হচ্ছে স্থিতি শক্তি নেই, সেটা হচ্ছে ওইটার অর্থাৎ বিভব শক্তি নাই করে দিতে হবে, এদের মধ্যকার আকর্ষণ নাই করে দিতে হবে। তো নাই করার জন্য আমাদের কি করা প্রয়োজন? আমাদের করা প্রয়োজন সেটা হচ্ছে তাপমাত্রা উচ্চ তাপমাত্রায় রাখতে হবে এবং নিম্ন চাপে রাখতে হবে। উচ্চ তাপমাত্রা অর্থাৎ তাপমাত্রা যত বাড়িয়ে দিব, আমাদের বাস্তব গ্যাস আদর্শ গ্যাসে রূপান্তরিত হওয়ার পসিবিলিটি তত বেশি। আর একই সাথে নিম্ন চাপেও রাখতে হবে, তখনই এটা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। তো এরপরে আমরা যাব আমাদের কিছু সূত্রের প্রমাণে। আমরা যে 4টি সূত্র দেখেছি সেগুলোর প্রমাণের দিকে আমরা যাব। তো আমরা